বিজেপির সঙ্গে আমার 100টা মতের তফাৎ থাকতে পারে, আমি নরেন্দ্র মোদীর কার্যক্রমের মানে সমর্থন না করতে পারি, কিন্তু মণিপুর মাঙ্গে আজাদি, যে মণিপুরের বর্ডারে মায়ানমারের জঙ্গিরা ঢুকছে, আমি তো এটা বলতে পারবো। আমি অন্তত আমি 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 খুব বিনীতভাবে বলছি, আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থন, কিন্তু আমার কাছে ভারতবর্ষ বা ভারতবর্ষের সার্বভৌমত্ব খুব গুরুত্বপূর্ণ। এবং আরো আগে, অনেক আগে এটা আমি দেখাবো যে আরজি করের ডাক্তারি পড়ুয়ারা যারা আন্দোলনে ছিলেন, আন্দোলনে আছেন, এবার নতুন করে পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন। তাদের যুক্তি কি, তারা কি বললেন, দুজন ডাক্তারি পড়ুয়া, তাদের বক্তব্য দেখাবো। ক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। আমাদের কর্মবিরতি যাওয়ার যে পূর্ণ কর্মবিরতি যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তো আপাতত দৃষ্টিতে সুপ্রিম কোর্টের জায়গা থেকে বিচার করা উচিত। পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার আজকে 38-39 দিন অতিবাহিত হচ্ছে। তারপরেও আজকে ময়নাতদন্ত নিয়ে কোশ্চেন উঠছে, কেন এফআইআর করা হলো না এই নিয়ে কোশ্চেন উঠছে। 9ই আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেপ্তার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। কালকে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, মানে প্রধান বিচারপতি দীপ্তিমান জানতে চেয়েছিলেন ইন্দিরা জয়সিং এর কাছে, যে রাজ্যের কাছে, বিশেষ করে রাজ্য বলেছিল যে রাজ্য তার উত্তরে বলেছিল যে শুধু আপৎকালীন পরিষেবা বা আপৎকালীন পরিষেবায় তারা সেরকম ভাবে যোগ দিচ্ছেন না। ইন্দিরা জয়সিং বলেছিলেন না, আপৎকালীন মানে এমার্জেন্সি পরিষেবায় যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তখন প্রধান বিচারপতি বলেছিলেন যে তারা কবে ঠিকঠাক ভাবে যোগ দেবেন, মোটামুটি ভাবে 15ই অক্টোবরের মধ্যে যে সিসি ক্যামেরা বসে যাবে তার নির্দেশ দিয়ে দিয়েছেন, এবং প্রধান বিচারপতি বলেছিলেন কাজে যোগ দেওয়ার কথা। কিন্তু তারপরেও তো এরকম পূর্ণ কর্মবিরতি, এর আগে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং দেশের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আদালত যা করার করবে। অয়ন, আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে তার মানে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টকে ভুল তথ্য দিয়েছে। সুপ্রিম কোর্টকে উনি যা বলেছেন তার 24 ঘন্টার মধ্যে জুনিয়র ডাক্তাররা সেটা করেন। সেটা তাদের সিদ্ধান্ত যে সুপ্রিম কোর্টে ইন্দিরা জয়সিং কেন ভুল তথ্য দিলেন। এবং দ্বিতীয়ত, যে সুপ্রিম কোর্টের যে নির্দেশের অনেক আগে, প্রথম শুনানির দিনই সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নির্দেশ ছিল যে কাজে ফিরতে হবে। সেটা কিন্তু গত 15 বা 20 দিন ধরে জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের নির্দেশকে, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের নির্দেশ। দীপ্তিমানের কাছে আসবো। আমি একটু রেকটিফাই করে দিই সুমনদাকে, যে এই গত যে সোমবার শুনানি হলো, তার আগের শুনানিতে প্রধান বিচারপতি একটা মন্তব্য করেছিলেন, যে একটা ডেট দিয়েছিলেন যে বিকাল 5টার মধ্যে যদি এই বিষয়গুলো, নিরাপত্তার কতগুলো বিষয় বলেছিলেন, সেগুলো যদি ঠিক হয়, বিকাল 5টার মধ্যে যদি জুনিয়র ডাক্তাররা কাজে না ফেরেন, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। এই কথাটা বলেছিলেন, জুনিয়র ডাক্তারদের ডিরেক্টলি ফেরার কথা বলেননি। আর দ্বিতীয় হচ্ছে, সুমনদা একটা রেফারেন্স দিল যে বালুরঘাটে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। সুমনদার একটা কথার সঙ্গে আমি একমত, যে অত্যন্ত প্রান্তিক মানুষরা সমস্ত সরকারি হসপিটালে চিকিৎসা করাতে আসেন, তাদের চিকিৎসা বিভ্রাট হচ্ছে কিছুটা, এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু বালুরঘাটের যে তথ্যটা দিল, সেই তথ্যটা সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে বালুরঘাটে কোনো মেডিকেল কলেজই নেই। তাহলে মেডিকেল কলেজ যেখানে নেই, সেখানে জুনিয়র ডাক্তার থাকার সম্ভাবনা বা প্রয়োজনীয়তা নেই, বা জুনিয়র ডাক্তাররা সেখানে থাকেন না। তাহলে সেই ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের মানে কর্মবিরতির কারণ মৃত্যু হওয়ার ঘটনাটা কিন্তু ঠিক না, কারণ তার পরিবারের লোকরাই সম্পূর্ণ এই স্টেটমেন্টটা দিয়েছেন বালুরঘাটের ক্ষেত্রে। হ্যাঁ, এটা ঠিকই যে যদি চিকিৎসা ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা, কারণ জুনিয়র ডাক্তাররা একটা চিকিৎসা ব্যবস্থার পিলার, এটা নিয়েও কোনো সন্দেহ নেই, কিন্তু সব যে এসেনশিয়াল সার্ভিস গুলো যে জুনিয়র ডাক্তাররা দেয়, সেটাও বোধহয় ঠিক তথ্য নয়। তার কারণ অনেকগুলোতে জুনিয়র ডাক্তার
জুনিয়র ডাক্তাররা থাকেন না বা থাকতে পারেন না তাদের আমার কোয়ালিফিকেশনের মনে কারণে। হয় দীপ্তিমান ভুল করছেন। এটা এই সময় কাগজের খবর আমি স্ক্রিনে নিয়ে আসছি, বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বালুরঘাটে জেলা হাসপাতাল আছে, সেখানেই এই ভদ্রলোকের না মেডিকেল কলেজ নেই, মেডিকেল কলেজ নেই এবং ওদের একটা জেলা হাসপাতালে সিনিয়র ডাক্তাররাও কাজ করছেন না। আচ্ছা, জেলা হাসপাতালে জেলা senior হাসপাতালে ডাক্তাররাও জানি না। কাজ করছেন না। ডাক্তাররাও কাজ এই করছে যে- না। এই যে আমি বলি দীপ্তিমান, বালুরঘাট না থানার দীপ্তিমান আমি পুলিশ বলি দিয়ে যে পরিস্থিতি ব্রিটের সুপ্রিম পুত্রবধূ কোর্ট যদি পূজা বলে সরকার না বলেন, মানে আমি যে কোনো কারণে জুনিয়র আমি বলছি দীপ্তিমান, সুপ্রিম কোর্ট যদি বলে থাকে, বলেছে সুপ্রিম কোর্ট, তুমি যেটা উল্লেখ করলে, বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার যদি কর্মবিরতি তুলে না নেন, এটা কিন্তু বলেছিলেন, কর্মবিরতি যদি তুলে না নেন হ্যাঁ। তাহলে রাজ্য সরকার যদি অ্যাডভার্স রাজ্য সরকার ব্যবস্থা নিতে হবে। তাহলে সুপ্রিম কোর্ট কিছু বলবে হ্যাঁ। না। তাহলে রাজ্য সরকার সুপ্রিম নিক কোর্ট না, কিছু বলবে। আমরা তো তার বলছি মানেই তো কর্মবিরতি তুলে নেওয়ার কথা। রাজ্য সরকার যদি তাদের নিজস্ব ক্ষমতার পরিবৃত্ত থেকে মনে করে যে আমরা কোনো অ্যাকশন নেব, অ্যাডভার্স অ্যাকশন নেব, তো নিতেই পারে। সেক্ষেত্রে জুনিয়র রাজ্য ডাক্তাররা সরকার বা এই সাধারণ মুহূর্তে মানুষ কি কি মনে সিদ্ধান্ত নেবে সেটা তাদের রাজ্য ব্যাপার। সরকার কি এই মুহূর্তে মনে হয় এরকম ব্যবস্থা নেওয়ার জায়গায় আছে? যে পরিস্থিতি, যে গণ না আন্দোলন আমি আমরা তো দেখেছি সেটাই রাস্তায় বলছি, নেমে না এসেছে। না এক্স্যাক্টলি এই গণ আন্দোলনটার কারণটা তো খুঁজে বের করতে হবে কেন হয়েছে। আমি 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 যেমন- বলার চেষ্টা করি, যেমন- এই যে সুবর্ণ গোস্বামী যিনি সিপিএম এর ডাক্তার নেতা হিসেবে পরিচিত, তিনি মিটিং এর সামনে দাঁড়িয়ে যে বাইটটা দিলেন, আপনাদের প্রতিনিধিকে দিলে হয়, সেটা যদি সত্যি হয় তাহলে আপনাদের টেলিভিশনে আমি সকাল থেকে দেখছি যে বর্ধমান হাসপাতালে উত্তেজনা। বর্ধমান হাসপাতালে উত্তেজনা কেন? বর্ধমান হাসপাতালে রোগীরা এসে পরিষেবা না পেয়ে ফেরত চলে যাচ্ছে বলে উত্তেজনা। হুম, হুম, সুবর্ণ গোস্বামী যিনি সিপিএম এর কার্ড হোল্ডার, তিনি পরিষ্কারভাবে মিথ্যে কথা বলছেন। বর্ধমানে না উনি তো বলছেন যে সিনিয়র ডাক্তাররা কাজ করছেন, করার পরে মিছিল যোগ দিচ্ছেন। মানে তারা এত কাজ করছেন সুবর্ণ গোস্বামীরা, যে সেই জন্য বর্ধমান হাসপাতালে এই ঘটনা ঘটছে, সেই জন্য Okay, রাজ্যের বিভিন্ন আমি আসবো। হাসপাতালে এত লোক মারা গেছেন। দীপ্তিমান শেষ করুক। না প্রথম কথা হচ্ছে অয়ন, আমি তোমাকে একটা কথা বলি, আমি সুমনদার এই কথাটা মানছি যে কর্মবিরতিতে স্বাভাবিকভাবেই সমস্যা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের এই হসপিটাল ছাড়াও আরো অনেকগুলো সরকারি দপ্তর আছে। আমরা এই সব সরকারি দপ্তরগুলোতে কি দ্রুততার সঙ্গে কর্ম হয় বা কাজ হয় এটা আমাদের সম্যক অভিজ্ঞতা আছে। আমরা দেখেছি যে এই সরকারি কাজগুলোতে দীর্ঘসূত্রিতা সিপিএম এর আমল থেকেই কন্টিনিউ হয়েছে। তারপরেও 2011-র পর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে এটা চেষ্টা করেও কিন্তু ফেরাতে পারেনি। তার কারণ হয়েছে যে প্রত্যেকটা জায়গায় এত ইউনিয়নের দাপাদাপি, এবং সেই ইউনিয়ন গুলো স্বাভাবিকভাবেই সেই সময় যারা সিপিএম এর ইউনিয়ন ছিল তারা কনভার্ট হয়ে আজকে তৃণমূলের ইউনিয়নে পরিণত হয়েছে। তো সুতরাং সরকারি স্তরে খুব একটা কাজকর্ম যে খুব ভালো পরিমাণে খুব দ্রুততার সঙ্গে হয় এটা বোধহয় ঠিক কথা নয়, এবং এই পুরো বিষয়টাই ঠিক করা উচিত। আমি যেরকম মনে করি, এই যে লাস্ট একটা লাইন বলে শেষ করবো, একটা লাস্ট লাইন করে বলে শেষ করবো, এই যে ডাক্তারদের যে বক্তব্য যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার দরকার, বা যেটা নিয়ে একটা বিরাট সমস্যা তৈরি হয় জুনিয়র ডাক্তাররা সেটা ফেস করে, যে এই যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম বা ডিজিটাল বেড মনিটরিং সিস্টেম, এইগুলো কেন সরকার ইন্ট্রোডিউস করছে না? এইগুলো করলে একটু নিরাপত্তা বাড়ালে, একটু তাদের পাশে মুখ্যমন্ত্রী যদি একটু যে মমতার কথা, যে মমতার ছবির কথা তিনি বলেছিলেন, দেখাচ্ছিলেন, আরেকটু মমতা নিয়ে তিনি পাশে দাঁড়ান না, তাহলেই তো এই সমস্যার সমাধান হতে পারে। এবং যারা দোষী, এই যে ঘটনাটা ঘটেছিল তার জন্য যারা আসল দোষী তাদের শাস্তি দেওয়া দেখাই। কারণ প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেও এরকম কোন আন্দোলন থেকেছে কিনা এই গণতান্ত্রিক দেশে। একটু দেখাই কালকে সুপ্রিম কোর্টে কি শুনানির পর্যায়ে হয়েছে। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন, অভিযোগ পুলিশের আগেই সেমিনার হলে পৌঁছে যান অনেকে। এ নিয়ে সুপ্রিম কোর্টে সরব চিকিৎসকদের আইনজীবীরা। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, পুলিশ পৌঁছানোর আগেই 4 জন ডাক্তার সেমিনার হলে পৌঁছে যান। তাদের অনেকেই সেদিন আরজি করে ডিউটিতে ছিলেন না, কয়েকজন আবার মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য। তাদের যাওয়ার কোনো কারণও ছিল না। এটা শুধু ধর্ষণ এবং খুন নয়। সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণানন্দী বলেন, যারা সেমিনার হলে গিয়েছিলেন তারা এখনো ক্ষমতায়। এর থেকেই থ্রেট কালচারের কথা আসছে। তদন্ত চলা পর্যন্ত কি তাদের সাসপেন্ড করা যায়? এরপর জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, যারা তদন্তের আওতায় রয়েছেন তাদের অনেকে এখনো আরজি করে চাকরি করছেন।
তদন্ত শেষ হওয়া পর্যন্ত কি তাদের সাসপেন্ড বা ছুটিতে পাঠানো যায়? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, কোন কোন ক্ষমতাশালী ব্যক্তি এখনো চাকরি করছেন তাদের তালিকা দিন। রাজ্য পদক্ষেপ করবে, তার আগে তথ্য থাকা দরকার। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, 5 জনকে সাসপেন্ড করা হয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, এটা যদি বৃহত্তর ষড়যন্ত্র হয় তাহলে সেটাও আমাদের দেখতে হবে। তখন রাজ্যের আইনজীবী বলেন, ক্ষমতাশালীদের নাম জানা সিবিআই, প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে। এরপর প্রধান বিচারপতি বলেন, ক্ষমতায় থেকে যারা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। সিবিআই এ বিষয়ে রাজ্যকে সাহায্য করবে। ক্ষমতাশালী ব্যক্তির তথ্য পেলে রাজ্যকে জানাবে সিবিআই। There are serious allegations of misdemeanor in the medical college and hospital are still occupying positions of responsibility. The status report which has been submitted by the CBI indicates that several of these aspects are still under investigation. The submission of the doctors to the effect that the persons in positions of responsibility at the medical college and hospital should either be suspended, directly proceed on leave, is a matter which will require examination by the state government as the appointing and disciplinary authority. আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন এ নিয়ে জোর শোরগোল। নির্যাতনার বিচার এবং নিরাপত্তার দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। জল গড়ায় সুপ্রিম কোর্টে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি জানতে চান, রাজ্য কি কি করেছে, সেই কাজ কতটা এগিয়েছে। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, 26% সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কাজ শেষ করতে আরো কিছু সময় লাগবে। তখন প্রধান বিচারপতি জানতে চান, এত ধীর গতিতে কেন কাজ চলছে। রাজ্যের আইনজীবী বলেন, বন্যার জন্য কিছু সমস্যা হয়েছে। 15ই অক্টোবরের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। পরবর্তী শুনানিতে ন্যাশনাল টাস্ক ফোর্সের যে রিপোর্ট, যে তাদের যে প্রাথমিক রিপোর্ট এসেছে সেই রিপোর্টও কিন্তু তলব করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। এখন দেখার যে এই তদন্ত কোন দিকে এগোয় এবং এই তদন্তের পরিপ্রেক্ষিতে কোনো লার্জার কনস্পিরেসি বা বৃহত্তর কোনো ষড়যন্ত্র উঠে আসে কিনা। ক্যামেরায় অপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। দীপ্তিমান, আমি এখানেই বলছিলাম যে রাজ্য ব্যবস্থা নেবে। প্রধান বিচারপতি বলছেন সিবিআই সাহায্য করতে হবে, সিবিআইকে সাহায্য করতে হবে, রাজ্যকে দিতে হবে। তো এই ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর হচ্ছে নিরাপত্তা নিয়ে যে আস্তে আস্তে ধীরে ধীরে, যেটা ছিলই না, যেটা একেবারে ছিল না, সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। ব্যাপক একটা নোংরা জঘন্য কাণ্ড ঘটেছে। কিন্তু একটু কি সময় রাজ্য সরকারকে দেওয়া উচিত নয়? না, যেটা ডাক্তাররা আজকে আমি দেখলাম প্রেস কনফারেন্সে বা গতকালকে প্রেস কনফারেন্সে যারা বলছিল যে সাইন ডাইরেক্টিভ গুলো হয়েছে সেগুলো কিন্তু এখনো অবধি কোনোটাই ইমপ্লিমেন্ট হয়। এটাই কিন্তু ওদের কর্মবিরতি যেটা মূল কারণ বলেছে, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে, মুখ্য সচিবের সঙ্গে মিটিং এর পর যে ডাইরেক্টিভ গুলো সাইন করা হয়েছিল সেগুলোর কোনো ইমপ্লিমেন্টেশন 1% ইমপ্লিমেন্টেশন হয়। এটাই কিন্তু ওদের মূল বক্তব্য। তা আমার একটাই বক্তব্য, দেখো বিচারের মতন করে হবে, তদন্ত প্রক্রিয়া হচ্ছে এবং তদন্ত নিয়ে আজকে সিবিআই দপ্তর অভিযান করেছে, সিবিআই কে নানা রকম কথা বলেছে, কিন্তু এই তদন্তটা ভীষণ জটিল একটা তদন্ত। তার কারণ হচ্ছে একটা ইনস্টিটিউশনাল দুর্নীতির পরিপ্রেক্ষিতে একটা খুন হয়েছে। সুতরাং এই তদন্তটা একেবারে সরাসরি মার্ডারের মতন নয় যে কেউ কাউকে গুলি করেছে, এরকম ধরনের তো ঘটনা নয়। তো অতএব সময় লাগবে, এটা শিক্ষিত ডাক্তারবাবুদের বোঝা উচিত। এবং এর পাশাপাশি আমার মনে হয় রাজ্য সরকার অন্তত তাদের যে মূল দাবিগুলো আছে সেই মূল দাবিগুলোকে একটু সহনশীলতার সঙ্গে দ্রুত যদি কমপ্লিট করতে পারে, তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গের, এটা আমি একদম ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এইরকম কর্মবিরতি এটা কোনো রাজ্যের ক্ষেত্রে, কোনো দেশের ক্ষেত্রে একটা সুস্থ ছবি নয়। অতএব এইখান থেকে ডাক্তারদের বেরিয়ে আসা উচিত, কিন্তু তার পাশাপাশি ডাক্তারদের নিরাপত্তাও সুনিশ্চিত করা উচিত। অতি দ্রুত যে সাইন ডাইরেক্টিভ গুলো নিয়ে তারা মিটিং করে বেরিয়েছিল সেইগুলো দ্রুত ইমপ্লিমেন্ট করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সুমন দা, এটা তো ঘটনাই যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও সাগর দত্ত মেডিকেলে তাদেরকে নিগ্রহ করা হলো, মারধর করা হলো, গালিগালাজ করা হলো পুলিশের সামনে। ন্যাশনাল মেডিকেলেও একই ঘটনা ঘটলো।
তাহলে নিরাপত্তার দিকটা তো ভাবতেই হবে জুনিয়র ডাক্তারদের। নিশ্চয়ই আবার আমি প্রথমেই যেটা বলেছি, আমরা সবাই আরজি করে নির্যাতিতার বিচার চাই, জুনিয়র ডাক্তারদের সুরক্ষা চাই, কিন্তু সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তার জন্য রাজ্যের হাসপাতালগুলোতে যে মানুষরা আসেন, আপনি তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করবেন, এটা কোনো কাজের কথা হতে পারে না। এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর যদি দীপ্তিমান ব্যক্তিগত হিসেবে বলেন তাহলেও ভালো, যদি বিজেপির মুখপাত্র হিসেবেও বলেন, আমি আপনাকে খুব বিনীতভাবে মনে করিয়ে দিই, পাশের রাজ্য উড়িষ্যায় নার্সরা ধর্মঘটে যাবে বলেছিল, যেখানে বিজেপি ক্ষমতায়, সেখানে বিজেপির সরকার এসমা অর্থাৎ এসেনশিয়াল সার্ভিস অ্যাক্ট প্রয়োগ করে দিয়েছে। উনি যে বামেরা, যে সুবর্ণ গোস্বামী যখন ডাক্তার হয়েছিলেন, তখন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়েছিল 1983-তে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার জন্য জ্যোতিবাবু এসমা প্রয়োগ করেছিল। তো তৃণমূল সরকার তো এসমা প্রয়োগ করেনি, তৃণমূল তো সময় দিচ্ছে। একবারও কেউ বলছে না যে স্বাস্থ্য ব্যবস্থা পুরোটাই একদম এমন একটা অমৃতকালের মধ্যে দিয়ে যাচ্ছে যে সব ঠিক ছিল। কিন্তু আপনার স্বাস্থ্য ব্যবস্থায় যে ত্রুটিগুলো রয়েছে, তার জন্য আপনি যে কোটি কোটি মানুষ, দেখুন আমাদের সরকারি হাসপাতালে কত লোক আসে, আমার ধারণা সেটা অধিকাংশ লোকই জানেন না। কেন সাগর দত্ততে বিক্ষোভ হচ্ছে, কেন রামপুরহাটে বিক্ষোভ হচ্ছে, কেন বর্ধমানে বিক্ষোভ হচ্ছে? কারণ হাজারে হাজারে লাখে লাখে লোক আসেন, তারা ফেরত যাচ্ছে, তারা কোনো চিকিৎসা পাচ্ছেন না। এইটা যদি আমরা না বুঝি, তাহলে এইটা কিন্তু আমাদের সমাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, এলিট ভার্সেস প্রান্তিক মানুষের লড়াই। এই পুরো সংগ্রামটা কিন্তু কলকাতা শহরের কলেজ স্ট্রিট থেকে গড়িয়াহাটে সীমাবদ্ধ থাকবে। প্রান্তিক মানুষরা প্রতিদিন মনে করবেন যে তাদের অবহেলা করা হচ্ছে। এবং আমি খুব যেহেতু সুবর্ণ গোস্বামী বাইট দিয়েছেন, সুবর্ণ গোস্বামী বর্ধমান লোকসভা কেন্দ্র কারো বর্ধমান বিধানসভা কেন্দ্র দাঁড়িয়ে জিততে পারবেন। ফলে এই কারণ বর্ধমানের যে প্রান্তিক মানুষ, তারা কিন্তু মনে করবেন না যে তাদের অধিকারের সঙ্গে কোনোভাবে সুবর্ণ গোস্বামী বা ফয়াজ খানরা জাস্টিস করছে। সেই জাস্টিস না করাটা কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের পাশে আরেকটা স্লোগান হবে, প্রান্তিক মানুষের জন্য জাস্টিস, যারা চিকিৎসা পাচ্ছেন। ঠিকই তো, জুনিয়র ডাক্তারদের জন্য হাসপাতালে সিসিটিভি লাগাতে হবে, কিন্তু মুখ্য সচিবের এখন কি ভূতনির চর সামলানোটা বেশি জরুরি দায়িত্ব, না সাগর দত্ত সব সিসিটিভি লাগলো কিনা সেটা ভাবার দায়িত্ব? ভূতনির চরে কত মানুষ বাস করেন, আর রাজ্যের টোটাল জুনিয়র ডাক্তার দীপ্তিমানের পরিসংখ্যান যদি আমি নিই 7,200, কোনটা বেশি প্রায়োরিটি? আপনাকে তো যে কোনো রাষ্ট্র চালানোর জন্য প্রায়োরিটি ভাবতে হয়। আপনি কি ভূতনির চরকে উপেক্ষা করে মুখ্য সচিব দাঁড়িয়ে থাকবেন যে সাগর দত্ত হাসপাতালে সমস্ত সিসিটিভি লাগানো হলো কিনা, যে ভূতনির চর জানেও না যে তার উৎসব সে পালন করতে পারবে কিনা? আপনি আর প্রান্তিক মানুষকে অবহেলা করে কত সেলিব্রিটি প্রমোট করবেন? দীপ্তিমান, আমাদের দেশে কোনোটাই রাজনীতির বাইরে নয়, এবং সব ক্ষেত্রেই রাজনীতিতেই আবদ্ধ থাকে পুরো বিষয়টা। কোথাও কি মনে হচ্ছে বিজেপি মনে করছে যে এখান থেকে সিপিআইএম বাম অতি বাম তারা ফায়দা লোটার চেষ্টা করছে, এবং লাভ নেই দেখে বিজেপি সরে এসেছে। এবং যেহেতু শহরের মধ্যেই আবদ্ধ থাকছে, তৃণমূল ভাবছে যে আগামী এমনিতেই পুরো এলাকাগুলোতে তৃণমূল ভালো করেনি লোকসভায়, বিধানসভাতে সেই ভোটটা আরো কি গেল, কিন্তু গ্রামের ভোটটা গেল না, তৃণমূলের একই রকম রয়েছে, কারণ গ্রামে সেরকম প্রভাব পড়েনি। এই রকম রাজনীতির জাঁতা কলেই কি পড়ে থাকছেন প্রান্তিক মানুষরা? দেখো, ফ্যাসিজমের সঙ্গে যখন দুর্নীতি একটা জায়গায় মিলিয়ে যায়, যখন সরকারের মধ্যে সেগুলোর অনুপ্রবেশ ঘটে, তখন এই ঘটনাগুলো ঘটাটা খুব স্বাভাবিক। আমি এসমা জারি করার কথা, উড়িষ্যার কথা সুমনদা বলছিলেন, কিন্তু ওখানকার পরিস্থিতি আর এইটার পরিস্থিতি, যেটা কজ অফ সিজ ওয়ার্ক, সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ওখানকার একটা অন্য ইস্যু নিয়ে হচ্ছে, এই ইস্যুটা অনেক সাংঘাতিক। তার ফলে না হলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও এসমা জারি করে দিতেন এতদিন করার মতন অবস্থা থাকলে। এখন দেখো, এই আন্দোলনটার সঙ্গে অন্তত সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে বলতে পারি যে একজন সাধারণ মানুষ কখনোই এটার সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেননি, বা মিলিয়ে দেওয়াটাকে ভালো চোখে দেখেন। এখন কোন রাজনৈতিক দল কি করছে, কেন চাইছে, কিসের জন্য চাইছে, এইগুলো আমার বলার মতন পরিস্থিতিতে নেই। অতি বাম বা বামদের যে অনুপ্রবেশ বা স্লোগানের যে অনুপ্রবেশ, সেটা কিন্তু এই আন্দোলনের স্পিরিটটাকে নষ্ট করছে, এইটুকুনি আমি বলতে পারি। তার কারণ তুমি কোথাও দেখবে না এই আন্দোলনের মধ্যে কোথাও গিয়ে কেউ জয় শ্রীরাম স্লোগান দিয়েছে, বা ভারত মাতা কি জয় স্লোগান। অন্তত বিজেপির পক্ষ থেকে আমাদের প্রচুর লোকেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনের মধ্যে ছিল, তারা সাধারণ মানুষ হিসেবে গেছে, বিজেপির নেতৃত্ব হিসাবে বা কর্মী হিসেবে যাননি। কিন্তু আমরা কোথাও সেই রাজনৈতিক স্লোগান
স্লোগানগুলোর কিন্তু ব্যবহার করে। কিন্তু এই যে সিপিএম বা অতি বাম তারা কিন্তু সবসময় তাদের স্লোগানগুলোকে ব্যবহার করে একটা নিজেদের যে আমরা এখনো আছি, আমরা শূন্য হয়ে যাইনি, এটা প্রমাণ করার চেষ্টা করেছে। এটাই আন্দোলনের মূল স্পিরিটটাকে নষ্ট করেছে বলে আমি মনে করি। এবং আমি মনে করি এই ধরনের একটা পাশবিক ঘটনার সঙ্গে কোনোভাবেই রাজনীতিকে সম্পৃক্ত করা উচিত নয়। এটা তৃণমূলের পক্ষেও উচিত নয়, কোনো দলের পক্ষে উচিত নয়। এখানে সম্পূর্ণভাবে যারা দোষী এবং এই দোষীদের পিছনে যারা আছেন, যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। ওকে, আর কর্মবিরতি নিয়ে আমরা বাঁকুড়া থেকে খবর পেয়েছি যে বাঁকুড়া মেডিকেল কলেজে বাঁকুড়ার জুনিয়র ডাক্তাররা তারা বলেছেন এখনো সিদ্ধান্ত হয়নি কর্মবিরতি নিয়ে। আগামী দিনে কি এরকম বিভাজন আমরা দেখব, নাকি পূর্ণ কর্মবিরতি